ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আপনারা সকলেই শুনেছেন, দেখেছেন, পিএসসির অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস। আজকে সেই পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের চাকরি পাওয়ার যে পদ্ধতি বা চাকরি পাওয়ার যে প্রসেস, সেগুলোকে নিয়ে আলোচনা করব। সিলেবাস আলোচনা করব, কোন পদ্ধতিতে গেলে চাকরি পাওয়া সহজ হবে এবং বিগত সালের কি এক্সপিরিয়েন্স আছে যারা চাকরি পেয়েছে ক্যান্ডিডেটদের, সেগুলোকে নিয়েও আলোচনা করব। ইন্টারভিউটা ঠিক কোন লেভেলের হয় সবটা নিয়ে আলোচনা করব। আলোচনাটা শেষ পর্যন্ত শুনুন, একটা দিশা পেয়ে যাবেন প্রিপারেশনের কি করে নিতে হবে। মূলত আজকে আলোচনা যেটা হবে সেটা হচ্ছে জিওগ্রাফির উপর। এই চ্যানেলটা জিওগ্রাফির বেশি করা হয়েছে এবং জিওগ্রাফির উপরেই সমস্ত আলোচনা হবে। এই চ্যানেলেই বিগত পরবর্তীতে পিওআইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আলোচনা হবে। প্রথমে বলি, এই যে চাকরিটা হতে যাচ্ছে বা পরীক্ষাটা হতে যাচ্ছে, এই পরীক্ষাটা হচ্ছে একটা গ্যাজেটেড অফিসার লেভেলের পরীক্ষা। হ্যাঁ, শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা দিয়ে গ্যাজেটেড অফিসার হওয়া যায়। যদি পশ্চিমবঙ্গে বা যে কোনো জায়গাতে গ্যাজেটেড অফিসার হতে গেলে একটা বিশাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং গ্যাজেটেড এ লেভেলের অফিসার হওয়া যায় এই শুধু সাবজেক্টের একটা পরীক্ষা দিয়ে। যেমন পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে। এই দুটো পরীক্ষা হয় যেটা শুধু সাবজেক্টের উপর বেস করে হয়, এবং তার ভিত্তিতে একজন গেজেটেড গ্রুপ এ লেভেলের অফিসার হওয়া যায়, যার গ্রুপ এ লেভেলের পে স্কেল থাকে, যার নিজস্ব স্ট্যাম্প থাকে, যে নিজস্ব অ্যাটেস্টেড করতে পারবে। তো এটা খুব একটা ভালো প্রেস্টিজিয়াস একটা চাকরি। এই চাকরিটা মানে এই যে এই পুরো প্রসেসটা কমপ্লিট হয় দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে রিটেনের মার্কস, রিটেন পরীক্ষা এবং তার মার্কস। রিটেন পরীক্ষা কত হয়? 100 নম্বরের হয় এবং ভাইভা হয় 100 নম্বরের। হ্যাঁ, 100 নম্বরের ভাইভা হয়। এইটা বিশাল ইম্পর্টেন্ট। দেখুন, রিটেনে পাস করা মানেই যে সে অনেকটা এগিয়ে গেল তা নয়। এখানে দুটোই খুব ইম্পর্টেন্ট, ভাইভা প্লাস রিটেন। রিটেন এই জন্য ইম্পর্টেন্ট কারণ রিটেনে যে সিট থাকে, ধরুন একটা যদি সিট থাকে, তার পরিপ্রেক্ষিতে ভাইভাতে ডাকা হয় 10টা থেকে 5 জনকে। কোনো কোনো ক্ষেত্রে 10 জনকে ডাকা হয়, কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 5 জনকে ডাকা হয়, 5 থেকে 6 জনকে মিনিমাম। কিন্তু 10 জনকেও 11 জনকেও ডাকা হয়। তো সেখানে দেখুন, যদি আমি ধরে নিই জিওগ্রাফিতে 50টা সিট আছে, তো 50টা সিটের পরিপ্রেক্ষিতে ডাকা হবে কতজনকে? 500 জনকে ডাকা হবে এবং 500 জনের মধ্য থেকে 50 জনকে ইন্টারভিউয়ে নির্বাচন করা হবে। হ্যাঁ, ইন্টারভিউটা প্রায় চলে 25 মিনিট থেকে 45 মিনিট। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্যান্ডিডেটের ভাগ্য ভালো হলে 25 মিনিট, না হলে 45 মিনিট ধরে চলে এবং সেখানে সমস্ত কিছু দেখা হয়। যদি ইন্টারভিউটা ভালোভাবে কেউ ক্র্যাক না করতে পারে, তাহলে কিন্তু সে বাতিল বলে গণ্য হবে। ইন্টারভিউয়ের লেভেলটা কত মানে উচ্চতর হয় সেটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। লাস্ট যে পরীক্ষা হয়েছিল, পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়েছিল, সেটা হচ্ছে 2020 সালের এমএ অ্যান্ড এমই ডিপার্টমেন্টের আন্ডারে, অর্থাৎ মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে যেসব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস আছে। ইংলিশ মিডিয়াম যে এমএ অ্যান্ড এমই ডিপার্টমেন্টের আন্ডারে মডেল স্কুল আছে, মডেল মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোতে টিচার নিয়েছিল। তো প্রত্যেকটা 12টা করে সিট ছিল সব সাবজেক্টে। তো এরকমই একটা সাবজেক্ট ছিল অ্যারাবিক। সেই অ্যারাবিকেও 12টা সিট ছিল। তো অ্যারাবিকে 12টা সিটের মধ্যে পাস করেছিল 12টা, অর্থাৎ মিনিমাম কাট অফ কোয়ালিফাই করেছিল 12 জন এবং 12 জন ইন্টারভিউয়ে গেছিল। সকলেই ভেবেছিল তাহলে 12 জনেরই চাকরি হয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল মাত্র পিএসসি 1 জনকে সিলেক্ট করেছে ইন্টারভিউয়ের পর। কারণ কি? কারণ পিএসসি লিখে দিয়েছে যে উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে পিএসসি কিন্তু ঠিকঠাক ক্যান্ডিডেট না পেলে পিএসসি সিট ফাঁকা রেখে দেবে, কিন্তু রিটেনে পাস করেছে মানেই তাদেরকে নিয়ে নেবে সেটা কোনো কথা নয়। মানে ইন্টারভিউটা একদম ছেঁকে নেয়। কারণ কি? গ্রুপ এ লেভেলের একজন অফিসার হতে যাচ্ছে, গ্রুপ এ লেভেলের একটা প্রেস্টিজিয়াস জব পেতে যাচ্ছে, ওদের তার জন্য তো ভালো করে ইন্টারভিউটা নেবেই। এবং ইন্টারভিউয়ে 4 থেকে 5 জন বোর্ড মেম্বার থাকে এবং তারা বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে। তাই প্রিপারেশনটা যদি চাকরির জন্য প্রিপারেশন নিতে হয়, শুধুমাত্র কোনো রকম নমো করে প্রিপারেশন নিলে হবে না।
এখন থেকেই কম্প্যাক্ট ওয়েতে প্রিপারেশন করতে হবে। কম্প্যাক্ট ওয়েতে মানে কি? শুধুমাত্র রিটেনের জন্য আমি পড়লাম, রিটেনটাকে উতরে গেলাম, কিন্তু ইন্টারভিউয়ে যদি ফেল করে যাই তাহলে রিটেন উতরানোর কোনো তো মানে নেই। আল্টিমেট চাকরিটা পাওয়াটাই তো সাকসেস। চাকরিটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ সাকসেস নয়। তো তার জন্য এখন থেকে দুটো প্রিপারেশন একসাথে নিতে হবে। এই রিটেন ইন্টারভিউয়ের জন্য কি আলাদা করে পড়তে হবে? না। যখন রিটেনটার জন্য পড়া হচ্ছে, তখনই ভেবে নিতে হবে যে এখানে ইন্টারভিউয়ের জন্য আর কি আসতে পারে এবং কি ধরনের কোয়েশ্চেন এখানে ইন্টারভিউ থেকে করতে পারে, সেটাও কিন্তু মানে জেনে রেখে দিতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি একটু ডিটেলসে পড়তে হবে। এমসিকিউ বেশ পড়লে হবে না। একটু ভালো করে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা টপিকে ধরে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তারপরে এগিয়ে যেতে হবে। তার সঙ্গে পারিপার্শ্বিক সম্পর্কে খবর রাখতে হবে এবং জিওগ্রাফির নতুনত্ব কি আসছে জিওগ্রাফির মধ্যে, সেগুলোকে নিয়ে জানতে হবে। তবেই কিন্তু ইন্টারভিউটা ঠিকঠাক উতরানো যাবে। এটা খুব ভালো চাকরি। যারা প্রকৃত অর্থে ভালো একটা চাকরি করতে চান, তারা এইটার জন্য প্রিপারেশন শুরু করে দিন এবং আমার মনে হচ্ছে এখনো যথেষ্ট সময় আছে। এইমাত্র ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছে। প্রিপারেশন করার মতো যথেষ্ট সময় আছে। মিনিমাম ৬ মাস সময় তো আছেই, আরো বেশি আছে। তো ৬ মাসের মধ্যে আমার মনে হয় জিওগ্রাফিতে ৬ মাসের কেউ যদি ভালো করে রিলিজিয়াসলি ৬ মাস পড়াশোনা করে, তার জন্য কিন্তু খুব টাফ জিনিস নয়। কারণ আমি সিলেবাসটা দেখাচ্ছি। সিলেবাসের সবটাই আলোচনা করব। আগের বছরে কোন জায়গাগুলো থেকে মূলত প্রশ্ন এসেছিল একবার করে আমি দেখাবো। পরে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়েও আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই সময় থেকেই ভালো করে কনসিয়াসলি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে এই পরীক্ষাটার জন্য। দেখো জিওগ্রাফি সিলেবাসটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। সেকশন এ তে আছে ফিজিক্যাল জিওগ্রাফি আর সেকশন বি তে আছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির মধ্যে সবটাই ঢুকে যাচ্ছে, আবার ইন্ডিয়াটাও ঢুকে যাচ্ছে, মানে রিজিওনাল পার্টের মধ্যে। তো প্রথমে সেকশন এ এবং সেকশন বি মিলিয়ে ১০০টা ফুল মার্কস থাকে, ১০০ নম্বরের ১০০টা কোশ্চেন থাকে এবং নেগেটিভ মার্কস থাকে 1/3 করে। মানে কি ৩টে ভুল করলে ১ নাম্বার বাতিল হবে। অতএব নেগেটিভ থাকছে মানে খুব প্রিপারেশনটা খুব কম্প্যাক্ট ওয়েতে করতে হবে। আবার ইন্টারভিউয়ের জন্য যেহেতু করতে হবে, টাইম কিন্তু যথেষ্ট সময় থাকে। ৩ ঘন্টা টাইম, ১০০টা কোশ্চেন, মানে যথেষ্ট সময়। যথেষ্ট মানে ১৮০ মিনিট, মানে প্রচুর সময়। সময় বেঁচে যাবে ঠিকঠাক করে যদি পড়া হয়। হ্যাঁ, আর কোশ্চেনটা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আর এবছর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে অনেকেই বলতে চায়, দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিই। অনেকেই বলতে চাইছে যে আগে যেমন আগে লাস্ট পিএসসি পরীক্ষা হয়েছিল স্কুলগুলোর জন্য ২০১৫ সালে। সেখানে কি হয়েছিল, শুধুমাত্র পিজি নিয়োগ করা হয়েছিল। পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছিল। পিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, মানে সেখানে মাস্টার্স ডিগ্রি মাস্ট থাকতেই হতো। কিন্তু এই বছর যেটা হবে, টিজিটি এবং পিজিটি বোথ নিয়োগ করা হবে। যে খবরটা পেলাম, টিজিটি এবং পিজিটি বোথ নিয়োগ করা হবে। অতএব যারা শুধু অনার্স পাস করেছে তারাও যেমন বসতে পারবে, যারা মাস্টার্স অনার্স আছে তারাও বসতে পারবে। আর একটা এখানে বলে দিই, ২০২৫ সালে, ২০১৫ সালে এজ ছিল, ২০২০ সালেও তাই এজ ছিল ৩২ বছর। কিন্তু ২০২৪-এর জন্য যে গেজেট প্রকাশ করা হয়েছে, সেই গেজেটে গেজেটটা অনেক আগেই প্রকাশ করা হয়েছে। সেই গেজেটে বলা আছে 35 ইয়ার্স পর্যন্ত এজ বলা আছে। কিন্তু এই গেজেটের থেকেও শোনা যাচ্ছে, অনেক মহল থেকে অনেক অনুরোধ গেছে, যেহেতু দীর্ঘ ১০ বছর পরীক্ষা হয়নি এবং মাঝে কোভিড ছিল, তাই এজটাকে বাড়িয়ে 39 পর্যন্ত করা হবে। এই পর্যন্ত এখনো পর্যন্ত ঠিক আছে। তো ডিটেলস নোটিফিকেশন এলে আমরা সেটা ডিটেলসটা জানতে পারবো। তবে অ্যাপ্রক্স 39 ধরা হবে। 39 না করলে 37 তো মিনিমাম হবেই। এইটুকু ধরে প্রিপারেশনটা শুরু করতে হবে। তো প্রথমে আমি সিলেবাসটাকে, এবারে এগুলো গেল। এবার সিট কত থাকতে পারে? মোটামুটি যেটা জানা যাচ্ছে, আগে ২০১৫ সালের সিট ছিল ৮০০, সমস্ত সাবজেক্টগুলো মিলিয়ে ৮৮৮টা, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সবগুলো মিলে। এই বছর দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি, বেশ কিছু মডেল স্কুল তৈরি হয়েছে। তো এই বছরের সিট আশা করা যাচ্ছে আরও বেশি হবে যদি ঠিকঠাক করে নিয়োগ হয়। প্রায় ১২০০ থেকে ১৫০০-র কাছাকাছি সিট থাকবে। সেক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে ধরা যাচ্ছে
মিনিমাম আ আমি এক্সপেক্ট যেটা করছি পিজি, টিজিটি মিলিয়ে মিনিমাম মোটামুটি 70 র কাছাকাছি সিট থাকার একটা সম্ভাবনা আছে। সব ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম মিলিয়ে। তো দেখা যাক, আমরা অপেক্ষায় আছি সমস্তটার জন্য। তবে যদি অল্পও সিট থাকে, আমরা যে ধরে নিলাম ৫০ টা সিট আছে। তো ৫০ টা সিটের জন্যও কিন্তু যথেষ্ট লড়াই করা যায়। কিন্তু লড়াইটা টাফ হবে। লড়াইটা এই লড়াইটা তারাই জিতবে যারা সার্বিকভাবে ভালো। যাদের খুব ভালোভাবে প্রিপারেশন করছে, শুধু সাবজেক্ট পড়ে গেছে, মানে অন্ধের মতো শুধু আ এমসিকিউ মুখস্থ করে গেছে, তাদের কিন্তু চাকরি পাওয়াটা মুশকিল হবে এক্ষেত্রে। যাদের একটু স্মার্ট, একটু ভালোভাবে পড়াশোনা করেছে এবং সমস্তটা নলেজ রাখে, কারণ ইন্টারভিউটা খুব ফ্যাক্টর করে দেয়। ইন্টারভিউটা একদম, এবং যাদের পড়ানোর খুব দক্ষতা আছে, তাদের ওখানে কিন্তু ডেমো নেয়। একটা ভালো ধরনের ১০-১৫ মিনিটের একটা ডেমো দিতে দেয়। পিএসসি ইন্টারভিউটিতে। তো সেখানে একটা যাদের ভালো ধরনের দক্ষতা আছে, তারা কিন্তু ঠিকঠাক করে বেরিয়ে যাবে এবং সেই দক্ষতা কিন্তু কেউ চাইলে এখন থেকেই সে অর্জন করতে পারবে। যেকোনো স্কিল তো অ্যাকচুয়ালি ডেভেলপ করা যায়। তাই আমি বলব, যারা এই নিয়ে আ মানে অ্যাম্বিশিয়াস, তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দেয়। দেখুন, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমরা বলে দিই, ফিজিক্যাল জিওগ্রাফি দেখাই যাচ্ছে। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কী, কী আছে, তারপরে হিউম্যান জিওগ্রাফিটা আলোচনা করব। অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশেন বেসিন। এই ওশেন বেসিনের অরিজিন থেকে আগেরবার টেট্রাহেড্রাল থিওরি এসেছিল। এই সমস্ত বিভিন্ন রকম থিওরিগুলো কিন্তু আসে যে কে প্রোপাউন্ড করেছে, মানে কে তৈরি করেছে। আর কোয়েশ্চেনগুলো হবে ইংলিশে, তাই ইংলিশেই আমি বাংলায় এটা করিনি। আমি ভাবলাম যে বাংলা করে দিই, কিন্তু না, বাংলা করে দিয়ে যদি ইংলিশে আমাদের হয়, ইংলিশে প্র্যাকটিস করাই দরকার। এবং আরেকটা কথা বলে দিই, আমি ধারাবাহিকভাবে এখানে এই চ্যানেলেই, ইউটিউবে এমসিকিউ আলোচনা করব ইংলিশেই। ঠিক আছে? তো সব শেষ পর্যন্ত চ্যানেলে অবশ্যই থাকবেন প্রত্যেকে। এবার দেখুন, কন্টিনেন্টাল ড্রিফট অ্যান্ড প্লেট টেকটনিক থিওরি আমরা জানি, সকলে পড়ে এসেছি। ইপাইরোজেনিক, অরোজেনিক মুভমেন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্ডফর্ম অ্যান্ড দেয়ার অরিজিন, ভলক্যানোস অ্যান্ড ভলক্যানিক ফিচার, আর্থকুইক। এই সমস্তটা কি থাকছে? ফিজিক্যাল জিওগ্রাফি। আমরা তাহলে এখানটা কি থেকে পড়তে পারছি? এটা আমরা পড়তে পারছি জিওটেকটনিক থেকে। আবার আর্থ ক্রাস্টের মধ্যে কি আছে? জেনারেল প্রপার্টিজ আছে, মোডস অফ অরিজিন অফ ইগনিয়াস, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রক্স। এই রক্স থেকে কোশ্চেন এসেছিল, বিভিন্ন কোশ্চেন এসেছিল আগের বছরে, প্রিভিয়াস ইয়ারে, মানে হচ্ছে 15 সালে। ভলক্যানোস থেকে কোশ্চেন এসেছিল, আর্থকুইক থেকেও কোশ্চেন এসেছিল, মানে প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন এসেছিল। কোশ্চেন দু রকমের হয়, বেসিক লেভেলের কিছু কোশ্চেন থাকে, আবার অ্যাডভান্স লেভেলেরও কোশ্চেন থাকে। তবে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনের সংখ্যাটা মোটামুটি 20টা তো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকেই। তাই পড়াশোনাটা কিন্তু ওই রকম লেভেলে গিয়ে করতে হবে। পড়াশোনাটা বেসিক লেভেলেরও থাকে, কিন্তু 20টা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকবে। তো ওই 20টা কিন্তু পার্থক্য করে দেবে। তাই পড়াশোনাটা ওই লেভেলে গিয়েই আমাদেরকে চালাতে হবে। ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং হবে। ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং আছে। Evolution of landform under different cycle of erosion, fluvial, glacial, iolene, marine and karst. Evolution of drainage system and adjustment of structure. দেখো, এগুলো সবটাই থাকছে, ফ্লুভিয়ালটা থাকবে, আমরা জানি গ্লাসিয়াল, আয়োলিন, মেরিন অ্যান্ড কার্স্ট, মানে সবটাই থাকছে। যে সমস্ত ল্যান্ডফর্মগুলো আছে, এবং সাইকেল অফ ইরোশনটা সবকটাই থিওরি কটাই পড়তে হবে। যখন ছোট, ছোট করে লিখেছে, তার মধ্যে সবটাই কিন্তু অনেকটাই ভরে দিয়েছে। কিন্তু এখানে যেটা দেয়নি সেটা হচ্ছে থটটা দেয়নি, আর ওশেনটা দেয়নি। তো ওগুলো আমাদেরকে পড়তে হবে না। এরপরে দেখি, এলিমেন্টস অফ ফ্যাক্টর অফ ক্লাইমেট, ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, প্রেশার বেল্ট ওভার দ্য আর্থ। তাহলে এলিমেন্ট অফ ক্লাইমেট ফ্যাক্টর এলিমেন্টের মধ্যে সব চলে আসছে। আমাদের টেম্পারেচার থেকে শুরু করে একদম বেসিক লেভেল থেকে সবটাই চলে আসছে। ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বলেই দিয়েছে, আবার প্রেশার বেল্ট বলে দিয়েছে আর্থের মধ্যে। আবার দেখো, এয়ার মাস, প্ল্যানেটারি উইন্ড অ্যান্ড লোকাল উইন্ড, মানে পুরো ক্লাইমেটটা ভরে দিয়েছে। প্রেসিপিটেশন দিয়ে দিয়েছে, অরিজিন অ্যান্ড টাইপস, সাইক্লোন অ্যান্ড অ্যান্টিসাইক্লোনস, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড ক্লাইমেটস। ওয়ার্ল্ড ক্লাইমেটসের ক্লাসিফিকেশনটাও আমাদেরকে পড়তে হবে, এবং ওয়ার্ল্ড ক্লাইমেটের ক্লাসিফিকেশন থেকে আগের বছর কোপেন থেকেও কোশ্চেন এসেছিল, থর্নটেট থেকেও কোশ্চেন এসেছিল। তো আমাদেরকে কোপেন, থর্নটেট খুব ভালোভাবে পড়তে হবে, স্টাডি করতে হবে। এরপর আছে কি? এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এই এনভায়রনমেন্টাল জিওগ্রাফিটা পিএসসির খুব পছন্দের জায়গা, বিশাল পছন্দের জায়গা, এবং এখান থেকে
প্রতিবার প্রচুর কোশ্চেন আসে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রেও প্রচুর কোশ্চেন এসেছিল। আবার বিগত সালের পিএসসিতেও প্রচুর কোশ্চেন এসেছিল। খুব ফেভারিট জায়গা এখানটা পিএসসির। খুব ভালো করে এখানটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে এই জায়গাটিতে পড়তে হবে। কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের কনসেপ্ট আছে ইকোলজি, ইকোসিস্টেম খুব গুরুত্বপূর্ণ। ন্যাচারাল অ্যান্ড ম্যান-মেড ইকোসিস্টেম, কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্টাল পলিউশন, ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন, গ্রিনহাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ। আচ্ছা, আমরা ডিসাইড করেছি যে যারা বিগত সালে পেয়েছিল সেরকম একজনের ইন্টারভিউ প্রকাশ করার। তাহলে তোমাদের প্রিপারেশন লেভেলটা কীভাবে হবে বা কোন ওয়েতে গেলে প্রিপারেশন ভালো হবে সেটা তোমরা জানতে পারবে। আর আমরা পিএসসির বেসিসে শুধুমাত্র পিএসসিকে লক্ষ্য রেখে এবং সমস্তটাই একসাথে ইন্টারভিউ অ্যান্ড রিটেনের জন্য আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে, কোর্স চালু হচ্ছে। এই মোটামুটি সামনের রবিবার থেকে বুধবারের মধ্যে চালু হয়ে যাবে। তো আমি ডিটেলসটা জানিয়ে দেব। যারা অবশ্যই এই কোর্সে এনরোল করতে চাও তারা আমাকে এসএমএস করতে পারো এই নাম্বারে 9832178246। এই নাম্বারটিতে তোমরা কথা এনরোল করে রেখে দিতে পারো। আমি তখন তোমাদেরকে ডিটেলসটা পাঠিয়ে দেবো ওখানে, ঠিক আছে? যেহেতু আমাদের একটা এবং সেখানে এক্সপিরিয়েন্স যারা রিসোর্স পার্সন থাকবেন, যারা এরকম পিএসসি টিচার পরীক্ষা দিয়ে পেয়েছে সেরকম, এবং যারা 10 বছর এক্সপিরিয়েন্স আছে এরকমও থাকবেন। শামীম স্যার থাকছেন, আমি নিজে থাকছি। তো এইগুলো সবগুলো নিয়ে যারা চাইছো যে পুরো কম্প্যাক্ট প্রিপারেশন হোক তারা কিন্তু এনরোল করে রাখতে পারো। এবং আমি তখন ডিটেলস, ফিজ খুব বেশি হবে না, ফিজ খুব অল্প থাকবে। যারা চাইছো তারা এসএমএস করে রাখবে। এরপরে দেখো ইকোনমিক জিওগ্রাফির মধ্যে কী থাকে। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর ফেভারেবল ফর দ্য লোকালাইজেশন অফ দ্য ফলোয়িং মেজর ইকোনমিক্স অ্যাক্টিভিটি। লাম্বারিং থাকছে। এগ্রিকালচারের মধ্যে ইন্টেন্সিভ ফার্মিং, এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং আর প্লান্টেশন এগ্রিকালচার থাকবে। ফিশিং, এগুলো থেকে আগেরবার কোশ্চেন এসেছিল। মাইনিংয়ের মধ্যে কোল, পেট্রোলিয়াম, আয়রন ওর এবং দেয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন থাকছে। পাওয়ার রিসোর্স কনভেনশনাল থাকছে, নন কনভেনশনাল থাকছে। ম্যানুফ্যাকচারিং, আয়রন অ্যান্ড স্টিল, অ্যালুমিনিয়াম, কটন টেক্সটাইল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রি, এগুলো থাকছে। এরপর দেখো হিউম্যান জিওগ্রাফিতে কী কী থাকছে। হিউম্যান জিওগ্রাফি কিন্তু বেসিক যে পপুলেশনের কনসেপ্টগুলো ছিল এখানে কিন্তু পপুলেশনের এত সুন্দর করে দেয়নি। কিন্তু আগেরবার যদি আমি কোশ্চেন না দেখি, ওয়ার্ল্ডের টোটাল পপুলেশন কত, ভারতবর্ষে কত পার্সেন্ট পপুলেশন, সেসবগুলোকে নিয়েও ছিল। কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিজন অফ দ্য আর্থ, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, রোল অফ ক্লাইমেট, drainage and relief of localizing human activity with particular reference to food gathering, pastoralism and subsistence agriculture. সেটেলমেন্ট প্যাটার্নের মধ্যে থাকে রুরাল অ্যান্ড আরবান। রুরাল আরবান থেকে কোশ্চেন এসেছিল আগের বছরেও, এবছরে আসবে। হাইরার্কি অফ আরবান সেটেলমেন্ট, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। এছাড়া থাকে দেখো ইন্ডিয়া থাকছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্ট্রাকচার, রিলিফ, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, ন্যাচারাল ভেজিটেশন, irrigation and river valley project, agriculture and green revolution, mineral resources and industrial region, পপুলেশনের মধ্যে থাকছে গ্রোথ, ডিস্ট্রিবিউশন, এজ, সেক্স কম্পোজিশন, মাইগ্রেশন, আরবানাইজেশন অ্যান্ড রিজিওনাল ডিসপ্যারিটিস। তো এগুলো থাকছে। সিলেবাসটা নিশ্চয়ই বোঝা গেছে। সিলেবাসের মধ্যে বিশাল ভাস্ট কিছু ব্যাপার নেই। সিলেবাসটা 3 মাস রিলিজিয়াসলি পড়লে শেষ হয়ে যায়। তো তার সঙ্গে যেহেতু ইন্টারভিউটা করতে হবে তার জন্য একটু ভালো করে করতে হবে এবং কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে এমসিকিউ এর সাথে সাথে। তো অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও, দেরি করো না। আর প্রয়োজন যদি পড়ে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি, 9832178246। এই নাম্বারে মেসেজ করলে আমরা ডিটেলসটা দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে দেখার জন্য।